আইপিএস সাহেব সরকারি গাড়িতে বসে নিজের স্ত্রীর সঙ্গে বাজারে যাচ্ছিলেন। রাস্তার ধারে তালাকপ্রাপ্তা স্ত্রীকে সবজি বিক্রি করতে দেখা গেল। সকালের সময় ছিল। শীতের হালকা রোদ শহরের রাস্তায় এমনভাবে ছড়িয়ে পড়ছিল যেন কেউ হলুদ রঙের পাতলা চাদর বিছিয়ে দিয়েছে। বাজারের দিকে যাওয়ার প্রধান রাস্তায় ব্যস্ততা শুরু হয়ে গিয়েছিল। ঠেলাগাড়ির খটরপটর, সবজিওয়ালাদের ডাক, দুধওয়ালাদের সাইকেলের ঘণ্টা, সব মিলিয়ে এক সাধারণ দিনের কর্মচাঞ্চল্য ছিল। কিন্তু সেই রাস্তায় আজ অন্য কিছু ঘটতে চলেছিল। দূর থেকে হঠাৎ এক সরকারি সাইরেন বেজে উঠল। মানুষজন নিজে থেকেই রাস্তা ছেড়ে দিতে লাগল। সাদা রঙের চকচকে সরকারি স্করপিও, বোনেটের ওপর ছোট্ট একটি তেরঙ্গা পতাকা, সামনে আইপিএসের প্লেট, কালো কাঁচ, আর ভেতরে বসেছিল জেলার সবচেয়ে তেজদীপ্ত অফিসার অর্জুন প্রতাপ সিং। ইস্ত্রি করা খাকি ইউনিফর্ম, কাঁধে ৩টে উজ্জ্বল তারা, বুকে মেডেল, চোখে কঠোরতা, আর চেহারায় সেই দাপট যা দেখে বড় বড় অপরাধীরাও কেঁপে উঠত। ড্রাইভার সাবধানে গাড়ি চালাচ্ছিল। পেছনের সিটে অর্জুনের সঙ্গে বসেছিল তার বর্তমান স্ত্রী নেহা। রেশমি শাড়ি, দামি গয়না, হাতে ফোন, প্রতি ৫ মিনিটে সেলফি। অর্জুন, আজ বাজারে একটু তাড়াতাড়ি করো, আমাকে জুয়েলারিও দেখতে হবে। নেহা হালকা হাসি দিয়ে বলল। অর্জুন শুধু মাথা নাড়ল। তার স্বভাব ছিল কম কথা বলা। বাইরে তাকালে তার চোখ শুধু রাস্তার ওপর স্থির থাকত। কিন্তু সে কি জানত যে আগামী কয়েক সেকেন্ডের মধ্যে তার পুরো অতীত সামনে এসে দাঁড়াবে। গাড়ি বাজারের প্রধান মোড়ে পৌঁছল। ড্রাইভার গতি কমাল। রাস্তার দুই পাশে ঠেলাগাড়ি বসানো ছিল। টমেটো নিন, আলু পেঁয়াজ নিন, তাজা ঢেঁড়স, নানা আওয়াজ ভেসে আসছিল। হঠাৎ অর্জুনের নজর এক কোণায় গিয়ে আটকে গেল। সে যেন শ্বাস নিতে ভুলে গেল। হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সেখানে ফুটপাথের ধারে এক টুকরো ছেঁড়া প্লাস্টিকের চাদর বিছিয়ে এক মহিলা বসেছিল। মাথায় ওড়না, হাতে সস্তা চুড়ি, রোদে পোড়া চেহারা, কিন্তু চোখ দুটো, ওই চোখ সে হাজারো ভিড়েও চিনে নিতে পারত। সিয়া, তার তালাকপ্রাপ্তা স্ত্রী। অর্জুনের গলা শুকিয়ে এলো। ওই সিয়া, যার সঙ্গে সে স্বপ্ন দেখেছিল, যার সঙ্গে ছোট এক কামরায় জীবন শুরু করেছিল, যাকে কখনো ছেড়ে না যাওয়ার কথা দিয়েছিল। আজ সে রাস্তার ধারে সবজি বিক্রি করছে। তার সামনে কয়েক ঝুড়ি টমেটো, আধা পচা ঢেঁড়স, আর সে আসা যাওয়া করা প্রত্যেককে বলছিল, দিদি নিন না, সস্তায় দিয়ে দেব। তার গলায় ক্লান্তি ছিল, হার মেনে নেওয়ার সুর ছিল, আর ছিল দীর্ঘ প্রতীক্ষা। অর্জুনের মন ফ্ল্যাশব্যাকে চলে গেল। ৫ বছর আগে তারা দুজনে এক ভাড়া বাড়িতে থাকত। অর্জুন তখন শুধু সাব ইন্সপেক্টর ছিল। বেতন কম, স্বপ্ন বড়। সিয়া রাতভর সেলাইয়ের কাজ করত যাতে সংসার চলে। সে বলতো, একদিন তুমি অনেক বড় অফিসার হবে অর্জুন, আমি দেখতে পাচ্ছি। অর্জুন হেসে দিত। কিন্তু তারপর পোস্টিং, রাজনীতি, ভুল বোঝাবুঝি আর এক মিথ্যা অপবাদ। কেউ একজন সিয়ার চরিত্রের ওপর আঙুল তুলেছিল। অর্জুন রাগে অন্ধ হয়ে গিয়েছিল। সত্যিটা না জেনেই সে তালাক দিয়ে দিয়েছিল। সিয়া কেঁদেছিল, বলেছিল, আমি নির্দোষ অর্জুন। কিন্তু অর্জুন চলে গিয়েছিল চিরকালের জন্য। স্যার, গাড়ি আগে বাড়াবো? ড্রাইভারের গলার আওয়াজ অর্জুনকে বর্তমানে ফিরিয়ে আনল। সে আবার দেখল সিয়া মাথা নিচু করে সবজি সাজাচ্ছিল। হয়তো সে জানতই না যে মানুষটি তার পৃথিবী ভেঙে দিয়েছিল সে মাত্র কয়েক কদম দূরে বসে আছে। নেহা বলল, এই লোকগুলো না পুরো ফুটপাথ নোংরা করে দেয়, এদের এখান থেকে হটাও তো কখনো। এ কথা শুনে অর্জুনের মনে কিছু একটা বিঁধল। এই মানুষগুলো, তার সিয়া এখন এই লোক হয়ে গেছে। তখনই এক গুন্ডা টাইপ লোক এলো। সে সিয়ার ঝুড়িতে লাথি মারল। এই, হপ্তা দিয়েছিস কি না এ সপ্তাহের? সিয়া ভয় পেয়ে গেল। ভাইয়া, কাল দিয়ে দেব, আজ বিক্রি হয়নি। ড্রামা করিস না, বলে সে সিয়ার হাত ধরে ফেলল। পুরো বাজার দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। আর গাড়ির ভেতরে বসা অর্জুনের মুষ্টি শক্ত হয়ে গেল। চোখ লাল হয়ে উঠল, বুকে আগুন জ্বলে উঠল। এখন প্রশ্ন ছিল, অর্জুন কি নিজের পরিচয় লুকিয়ে চলে যাবে নাকি উর্দির দাপট দেখিয়ে সিয়াকে সাহায্য করবে? আর সিয়া যদি তাকে দেখে ফেলে তবে কি হবে? সরকারি স্করপিও ধীরে ধীরে ফুটপাতের পাশ দিয়ে যাচ্ছিল, আর অর্জুনের চোখ সেই একটা মুখেই আটকে ছিল, যাকে সে হাজার চেষ্টার পরেও ভুলতে পারেনি। সিয়ার চুল এখন আগের মতো ঘন আর উজ্জ্বল ছিল না। রোদ আর ধুলো সেগুলো রুক্ষ করে দিয়েছিল। হাতের মেহেন্দির জায়গায় ফাটল ছিল। কবজির চুড়িগুলো ছিল সস্তা প্লাস্টিকের, কিন্তু তার নিচু করা পলক, ঠোঁটের সেই হালকা কাঁপা রেখা আর চোখে লুকানো যন্ত্রণা সবকিছু আগের মতোই ছিল। অর্জুনের বুকটা যেন ভেতর থেকে ফেটে যাচ্ছিল। মন বারবার প্রশ্ন করছিল, এ কি সেই মেয়ে যার জন্য তুমি সারা পৃথিবীর সঙ্গে লড়াই করার শপথ নিয়েছিলে? তখনই সেই গুন্ডা আবার চিৎকার করে উঠল। বুঝতে পারছিস না?
হপ্তা না দিলে কাল থেকে এখানে বসা বন্ধ। সে সিয়ার ঝুড়িটা তুলে রাস্তায় আছড়ে ফেলল। টমেটোগুলো গড়িয়ে নর্দমায় চলে গেল। ঢেঁড়সগুলো ধুলোয় ছড়িয়ে পড়ল। আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো তামাশা দেখতে লাগল। কেউ এগিয়ে এসে সাহায্য করল না। সিয়া হাঁটুর ওপর ভর দিয়ে বসে তাড়াতাড়ি সবজিগুলো কুড়োতে লাগল। তার আঙুলগুলো কাঁপছিল, চোখ থেকে জল পড়ছিল, কিন্তু সে কোনো শব্দ করছিল না। হয়তো কাঁদার অভ্যেসটাও ঘুচে গিয়েছিল। আর তখনই অর্জুনের ভেতরে কিছু একটা ভেঙে গেল। তার হাতের মুষ্টি এত জোরে বন্ধ হল যে শিরার ওপর শিরা উঠে এলো। ড্রাইভার ভয় ভয় রিয়ার ভিউ মিরার দিয়ে দেখল। নেহা বিরক্তি নিয়ে বলল, চলো না অর্জুন, দেরি হয়ে যাচ্ছে, এই ছোট লোকদের পাল্লায় পড়ো না। ছোট লোক, এই দুটো শব্দ যেন কেউ অর্জুনের বুকে গেঁথে দিল। এক মুহূর্তের জন্য তার মনে হল কেউ যেন তার উর্দির ওপর থুতু ছিটিয়েছে। কারণ যে নিচু স্তর থেকে সে উঠে এসেছে, সিয়াও তাদেরই একজন ছিল, এবং সে নিজেও একসময় তাদের মতোই ছিল। পরের মুহূর্তেই অর্জুন দরজা খুলে দিল। সরকারি গাড়ির দরজা খুলতেই পুরো রাস্তায় নিস্তব্ধতা নেমে এলো। রোদে খাঁকি উর্দির উজ্জ্বলতা ঝিলিক দিয়ে উঠল। বুটের ভারী আওয়াজ ফুটপাতে প্রতিধ্বনিত হল। ড্রাইভার আর ডানম্যান তখনই পেছনে নেমে এলো। গুন্ডা তখনও সিয়ার ওপর চিৎকার করছিল, শুনতে পাচ্ছিস নাকি? তখনই তার কাঁধে এক শক্ত হাত পড়ল। সে ঘুরে তাকাতেই সামনে অর্জুনের রক্ত হিম করা ঠান্ডা চোখ দুটো দেখল। নাম কি তোর? আওয়াজটা ধীর ছিল, কিন্তু এতটাই ভারী যে গুন্ডার গলা শুকিয়ে গেল। স্যার, স্যার, আমি তো শুধু হপ্তা। অর্জুনের চোখ আরও সরু হয়ে গেল। না স্যার, ভুল হয়ে গেছে। অর্জুন কলার ধরে তাকে এত জোরে টান মারল যে সে রাস্তায় আছড়ে পড়ল। ভিড় কানাঘুষো করতে লাগল। আরে, এ তো আইপিএস সাহেব, শেষ এবার এই লোকটা। অর্জুন গানম্যানকে বলল, জিপে তোলো একে, থানায় বন্ধ করো, আর পুরো মার্কেটের অবৈধ তোলাবাজির রেকর্ড বের করো। আজকের পর এখান থেকে কারো কাছে 1 টাকাও নিলে সরাসরি এনকাউন্টার ফাইল খুলে দেব। গুন্ডা হাত জোর করে কাঁদতে লাগল, কিন্তু অর্জুনের চেহারায় কোনো দয়ামায়া ছিল না। কারণ তার রাগ গুন্ডার উপর কম, নিজের উপর বেশি ছিল। এত বছর ধরে সে আইন বাঁচিয়ে এসেছে, কিন্তু নিজের জীবনের সবচেয়ে বড় নির্দোষকে সে সাজা দিয়ে দিয়েছিল। তখনই তার নজর আবার সিয়ার উপর গেল। সে তখনও নিচে ঝুঁকে সবজি কুড়োচ্ছিল। সে হয়তো জানতই না যে তার জন্য এক তুফান দাঁড়িয়ে গেছে। অর্জুন 1 পা তার দিকে বাড়াল, তারপর থেমে গেল। বুকটা ভীষণ কাঁপছিল। কি বলবে, কিভাবে সামনে যাবে, তার কি অধিকার আছে? তখনই সিয়া ধীরে ধীরে ওপরে তাকালো, আর তাদের চোখাচোখি হল। সময় যেন সেখানেই থমকে গেল। বাতাস থেমে গেল, শব্দ থেমে গেল, শুধু দুটো হৃৎস্পন্দন বাকি রইল। সিয়ার চোখ প্রথমে অবাক হয়ে বড় বড় হয়ে গেল, তারপর চেনার এক ঝিলিক এলো, তারপর এক মুহূর্তে হাজারো ভেঙে যাওয়া স্বপ্ন ভেসে উঠল। আর পরক্ষণেই সে নজর সরিয়ে নিল, যেন সে তাকে চেনেই না, যেন অর্জুন তার কাছে একজন অচেনা মানুষ। সে আবার সবজি তুলতে লাগল। অর্জুনের বুকে যেন কেউ ছুরি চালিয়ে দিল। এই অবজ্ঞা করা, এই দূরত্ব, এটাই ছিল সবচেয়ে বড় সাজা। নেহা পেছন থেকে এসে বলল, ও তাহলে এই ড্রামা ছিল, তুমি এই মহিলাকে চেনো নাকি? অর্জুন কোনো জবাব দিল না, তার নজর শুধু সিয়ার উপর ছিল। আর হঠাৎ সে দেখল সিয়ার হাতে সেই পুরনো রূপোর আংটিটা এখনও আছে, সেই সস্তা আংটিটা যেটা সে বিয়ের সময় পরিয়ে দিয়েছিল। এত বছর পরেও সেটা এখনও আঙুল থেকে খোলা হয়নি। অর্জুনের শ্বাস আটকে গেল। মানে সেই সম্পর্কটা তার কাছে মারা যায়নি, মেরেছিল তো শুধু অর্জুন। তখনই পাশের এক মহিলা ফিসফিস করে বলল, বেচারির স্বামী ছেড়ে দিয়েছিল, তখন থেকে একাই আছে, দিনে সবজি বিক্রি করে, রাতে লোকের বাড়িতে বাসন মাজে। প্রতিটি শব্দ অর্জুনের কানে ফুটন্ত সীসার মতো ঢুকছিল। তার উর্দি হঠাৎ বোঝা মনে হতে লাগল। মেডেলগুলো যেন তাকে খোঁচা দিচ্ছিল, তুমি আইনের রক্ষক, নিজের স্ত্রীকে বাঁচাতে পারোনি। তার মাথা নুয়ে গেল। প্রথমবার নিজের জয়কে ব্যর্থ মনে হল। আর সেই মুহূর্তেই তার ভেতরে এক সিদ্ধান্ত জন্ম নিচ্ছিল, হয় সে আজ সব কিছু ঠিক করবে, নতুবা সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারবে না। কিন্তু সিয়া কি তাকে ক্ষমা করবে, নাকি তার জীবনে অন্য কেউ জায়গা করে নিয়েছে? অর্জুন কয়েক কদম দূরে দাঁড়িয়েছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে যেন কোনো এক খাদের কিনারে দাঁড়িয়ে আছে। সামনে সিয়া, আর মাঝখানে 5 বছরের দূরত্ব, অনুশোচনা, রাগ, লজ্জা আর ভাঙা বিশ্বাসের দেওয়াল। বাজারের আওয়াজ আবার ফিরে এসেছিল, কিন্তু তার কানে সব কিছু ঝাপসা হয়ে আসছিল, যেন সে জলের নিচে দাঁড়িয়ে আছে, শুধু নিজের হৃৎস্পন্দন শুনতে পাচ্ছিল।
ধক ধক ধক। সিয়া তার দিকে না তাকিয়েই সবজি কুড়োতে থাকল। টমেটো থেকে ধুলো মুছছিল, থেতলে যাওয়া ঢেঁড়স আলাদা করছিল, ছেঁড়া নোট আঁচলে বাঁধছিল। তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলাচ্ছিল, যেন সে কাঁদা অনেক বছর আগে ছেড়ে দিয়েছে। অর্জুন সাহস সঞ্চয় করল। বুটের ভারী আওয়াজের সঙ্গে সে তার ঠিক সামনে এসে দাঁড়াল। তার ছায়া সিয়ার ঝুড়ির উপর পড়ল। সিয়ার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে বুঝতে পেরেছিল কে দাঁড়িয়ে আছে, কিন্তু তবুও সে মাথা তুলল না। এটি সেই সিয়া যে আগে তার পায়ের শব্দ শুনেই হাসি মুখে তাকাত, আর আজ তার অস্তিত্বকেই অস্বীকার করছে। অর্জুনের গলা শুকিয়ে গেল। ঠোঁট খুলল, কিন্তু শব্দ বেরোল না। সে কতবার ভেবেছিল যদি কখনো দেখা হয় তবে কি বলবে? কেমন আছো? ক্ষমা করে দাও, ফিরে এসো। কিন্তু এই মুহূর্তে সবকিছু অর্থহীন মনে হচ্ছিল। শেষে সে খুব ধীর গলায় বলল, সিয়া। এই নামটা তার ঠোঁট থেকে এমনভাবে বেরোল যেন কেউ অনেক বছর ধরে বন্ধ থাকা কোনো তালা ভেঙেছে। সিয়ার আঙুলগুলো শক্ত হয়ে গেল। একটা টমেটো তার হাত থেকে ফসকে আবার গড়িয়ে গেল। সে সেটা তুলল না, শুধু ধীরে ধীরে উঠে দাঁড়াল, চোখ তুলল। দুজনে সামনাসামনি ছিল। 5 বছর পর কোনো দেওয়াল নেই, কোনো ফোন নেই, কোনো কাগজ নেই, শুধু দুজন মানুষ আর হাজারো প্রশ্ন। সিয়ার চোখে জল ছিল না, শুধু এক শীতলতা ছিল। সেই শীতলতা যা অনেক কান্নাকাটির পর আসে। সে নির্লিপ্ত গলায় বলল, সাহেব, সবজি নেবেন নাকি? সাহেব, এই শব্দটা শুনে অর্জুনের বুক ফেটে গেল। কখনো সে তাকে অর্জুন বলতো, কখনো শোনো, কখনো হাসতে হাসতে অফিসার সাহেব। কিন্তু আজকের এই সাহেব সম্বোধনে ছিল এক অদ্ভুত দূরত্ব, অবজ্ঞা আর এক বিদ্রূপ। অর্জুন তোতলামি করে বলল, আমি শব্দ গলায় আটকে গেল। পেছনে দাঁড়িয়ে নেহা সবকিছু দেখছিল। তার ভুরু কুঁচকে গেল। অর্জুন, একে? তুমি একে নাম ধরে কেন ডাকছিলে? অর্জুন কোনে জবাব দিল না। তার নজর শুধু সিয়ার ওপর ছিল। সে ধীরে ধীরে বলল, কেমন আছো? সিয়া একটু হাসল। সেই হাসিটা সুখের ছিল না, ভাঙা কাঁচের মতো ছিল। যেমনটা ছেড়ে গিয়েছিলে তার থেকে একটু ভালো আছি, অন্তত এখন আর আশা করি না। এ কথা শুনে অর্জুনের মনে হল কেই যেন তার কানের পাশে বোমা ফাটিয়েছে। সিয়া, আমি সব পরিষ্কার করে বলতে চাই। কিন্তু সিয়া হাত তুলে থামিয়ে দিল। দয়া করে সাহেব, সাফাই দেবেন না। আদালতেই সব দিয়ে দিয়েছেন আপনি, রায়ও শুনিয়ে দিয়েছেন, এখন আর কি বাকি আছে? তার কথাগুলো সরাসরি বুকে বিঁধছিল। অর্জুনের চোখের সামনে সেই দিনটা ভেসে উঠল যখন সে রাগের মাথায় তালাকের কাগজে সই করেছিল। সিয়ার কোনো কথা না শুনেই, কোনো প্রমাণ ছাড়াই, শুধু অহংকারে। আর আজ সেই সিদ্ধান্তটাই তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে দিচ্ছিল। তখনই এক বৃদ্ধা এলেন। মা, আধা কিলো আলু দে তো। সিয়া তখনই নিচু হয়ে ওজন করতে লাগল, যেন অর্জুন সেখানে দাঁড়িয়েই নেই, যেন অর্জুনের কোনো অধিকারই নেই। অর্জুন দেখল সিয়ার পায়ের চটি ছেঁড়া ছিল, গোড়ালি ফাটা, ওড়নাটা পুরনো। তার মনে পড়ল একসময় সে ছোট একটা চুড়ি এনে দিলেও সিয়া বাচ্চাদের মতো খুশি হয়ে যেত। আর আজ সে জীবনের সঙ্গে একাকী লড়াই করছে। কোনো অভিযোগ নেই, কোনো শব্দ নেই। হঠাৎ অর্জুনের নজর পাশে দাঁড়িয়ে থাকা এক ছোট ছেলের ওপর পড়ল, যে এক খালি বস্তা ধরে সিয়াকে দেখছিল। মা, এই বেঁচে যাওয়াগুলো কি আমি রেখে দেব? সে সরল মনে জিজ্ঞেস করল। অর্জুনের হৃৎস্পন্দন থেমে গেল। মা? তার মাথা পুরো ফাঁকা হয়ে গেল। সিয়ার জীবনে কি অন্য কেউ এসে গেছে? এই বাচ্চাটি কি তার? তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সিয়া পরম আদরে বাচ্চার মাথায় হাত বোলাল। হ্যাঁ বাবা। সেই স্পর্শ দেখে অর্জুনের ভেতরে এক অদ্ভুত জ্বালা হল, অনুশোচনা আর দুঃখ দুটোই। সে ধীর গলায় জিজ্ঞেস করল, এটা? সিয়া তার দিকে না তাকিয়েই বলল, জীবন দিয়ে দিয়েছে, এটাই আমার ভরসা। উত্তরটা পরিষ্কার ছিল না, কিন্তু অর্জুনের মন আরও বেশি অস্থির হয়ে উঠল। নেহা এবার বিরক্ত হয়ে উঠল। অর্জুন, চলো এখান থেকে, তোমার কি দরকার এদের নিয়ে মাথা ঘামানোর? তখনই সিয়া প্রথমবার নেহাকে ভালো করে দেখল। তার চোখে এক মুহূর্তের জন্য যন্ত্রণা ঝিলিক দিয়ে উঠল। তারপর সে হাসল। আপনার স্ত্রী? অনেক ভাগ্যবান উনি, আপনাকে হারাননি। এ কথা বলতে গিয়ে তার গলাটা কেঁপে গেল। অর্জুনের আর সহ্য হল না। সে মানিব্যাগ থেকে টাকা বের করে এগিয়ে দিল। এটা রাখো, সাহায্য মনে করে। সিয়ার চোখ হঠাৎ কঠিন হয়ে গেল। সে টাকাটা সরিয়ে দিল। ভিক্ষা নেই না আমি, পরিশ্রম করি। যদি নিতে হয় তবে সবজি নিন, নতুবা পথ ছাড়ুন, খদ্দের দাঁড়িয়ে আছে। ভিড় আবার কানাঘুষো শুরু করল। অর্জুনের হাতটা শূন্যে ঝুলে থাকল। সেই মুহূর্তে সে বুঝতে পারল সিয়া ভেঙেছে ঠিকই, কিন্তু নুয়ে পড়েনি। আর হয়তো এটাই তার সবচেয়ে বড় শাস্তি।
যে মহিলাকে সে দুর্বল ভেবে ছেড়ে দিয়েছিল আজ সে তার চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। অর্জুন চুপ করে দাঁড়িয়ে থাকল। তার চোখ ভিজে এসেছিল। উর্দিতে দাঁড়িয়ে থাকা এক আইপিএস অফিসার, অথচ ভেতর থেকে এক সম্পূর্ণ নিঃস্ব মানুষ। তখনই দূর থেকে ওয়্যারলেসে আওয়াজ এলো, স্যার, এমার্জেন্সি কল। কিন্তু প্রথমবার তার কর্তব্যের চেয়ে নিজের জীবনের এমার্জেন্সি বেশি অনুভূত হচ্ছিল। প্রশ্ন ছিল একটাই, এখনও কি অনেক দেরি হয়ে গেছে, নাকি সে তাকে চিরকালের মতো হারিয়ে ফেলেছে? অর্জুন বাজার থেকে ফিরে তো এলো, কিন্তু তার কদম ছিল ভারী, যেন কেউ পায়ে পাথর বেঁধে দিয়েছে। সরকারি গাড়ি বাংলোর সামনে থামল। গার্ড সালাম জানাল। নেহা ভেতরে চলে গেল। কিন্তু অর্জুন সেখানেই বারান্দায় দাঁড়িয়ে থাকল। তার চোখের সামনে বারবার একই দৃশ্য ঘুরছিল। রোদে বসে থাকা সিয়া, ছেঁড়া চটি, কাপা হাত, আর তাকে সাহেব বলে ডাকা। এই শব্দটা তার বুকে তীরের মতো বিঁধছিল। সে মুঠি শক্ত করল। আমি কি করে ফেললাম? সে নিজের মনেই বিড়বিড় করল। এত বছরে সে শত শত কেস সমাধান করেছে, অপরাধীদের জেলে পাঠিয়েছে, শহরে আইনের শাসন কায়েম করেছে, কিন্তু নিজের জীবনের সবচেয়ে বড় সত্যটা সে দেখতেই পায়নি। সেই রাতে তার ঘুম হল না। বারবার এপাশ ওপাশ করতে লাগল, যেন বিছানায় নয় কাঁটার ওপর শুয়ে আছে। মাঝরাতে হঠাৎ উঠে সে ফোনটা হাতে নিল আর তার পুরনো কনস্টেবল রমেশকে ফোন করল। একটা কাজ আছে, চুপি চুপি করবে, কেউ যেন জানতে না পারে। ওই বাজারে সবজি বিক্রি করা সেই মহিলা সিয়া, তার পুরো তথ্য চাই। কোথায় থাকে, কিভাবে দিন চলে, কারা ওকে বিরক্ত করে, সব কিছু। ওপাশ থেকে শুধু একটা কথাই এলো, জি স্যার। পরের দিন সূর্য ওঠার আগেই রমেশ ফাইল নিয়ে হাজির। অর্জুনের হাত কাঁপছিল যখন সে ফাইলটা খুলল। প্রথম ছবিটা দেখেই তার মনটা ভেঙে গেল। সিয়া নদীর পাড়ে এক ভাঙা ঝুপড়িতে থাকত। ওপরে টিনের চাল, বর্ষাকালে জল চুইয়ে পড়ত। রিপোর্টে লেখা ছিল দিনে সবজি বিক্রি করে, রাতে লোকের বাড়িতে বাসন মাজে। অনেকবার অসুস্থ হওয়ার পরেও কাজ ছাড়েনি। অর্জুনের চোখ ভরে এলো। সে পরের পাতা উল্টাল। ৩ বছর আগে পাড়ার এক মহিলার মৃত্যুর পর তার ৫ বছরের ছেলেকে সে নিজের কাছে রেখে দিয়েছে। নিজে না খেয়ে তাকে খাওয়ায়। অর্জুনের মাথা নয়ে গেল। যাকে সে বেঈমান ভেবেছিল সে তো দেবদূত হয়ে বেরিয়ে এলো। পরের লাইনটা পড়ে তার রক্ত টকবক করে উঠল। স্থানীয় গুন্ডারা হক্তা আদায় করে, অনেকবার অভদ্র আচরণও করেছে। তার গায়ের শিরাগুলো টান টান হয়ে গেল। সে টেবিলের ওপর ঘুষি মারল। এখনও পর্যন্ত আমি কেন জানতে পারিনি এসব? রমেশ চুপ করে থাকল। অর্জুন তখনই গাড়ি বের করল। কোনো উর্দি নেই, কোনো সাইরেন নেই। সে দূর থেকে দাঁড়িয়ে সিয়াকে দেখতে লাগল। সে সবসময়ের মতো চুপচাপ বসেছিল। প্রত্যেক খদ্দেরের সঙ্গে হাসিমুখে কথা বলছে, দরদাম করছে, বাচ্চাকে আদরে বকছে। তার প্রতিটি কাজের মধ্যে ছিল এক সারল্য। কোনো অভিযোগ নেই, কোনো ঘৃণা নেই। অর্জুনের মনে পড়ল তালাকের দিন সিয়া কত কেঁদে বলেছিল, একবার আমার কথা শোনো, আর সে শোনেনি। হঠাৎ দুজন লোক এলো আর সিয়ার কাছে আবার টাকা চাইতে লাগল। অর্জুনের রক্ত গরম হয়ে উঠল। সে এগোতে যাচ্ছিল, কিন্তু নিজেকে থামিয়ে নিল। সে দেখতে চেয়েছিল সিয়া কি করে। সিয়া হাত জোড় করে বলল, আজ নেই। তাদের মধ্যে একজন তার ওড়না ধরে টান দিল। এটা দেখে অর্জুনের চোখের সামনে অন্ধকার নেমে এলো। পরের সেকেন্ডেই সে ঝড়ের মতো ছুটে গেল। দুজনকে কলার ধরে দেওয়ালে আছড়ে ফেলল। সাহস কি করে হয় গায়ে হাত দেওয়ার? তার গলার স্বর এতটাই ভয়ঙ্কর ছিল যে আশেপাশের মানুষ থমকে গেল। দুটো গুন্ডাই কাঁপতে লাগল। স্যার, ভুল হয়ে গেছে। অর্জুন প্রথমবার প্রকাশ্যে নিজের আইডি কার্ড দেখাল। আজকের পর এই এলাকায় দেখা পেলে হাড় গুঁড়ো করে দেব। পুলিশ ভ্যান ডেকে তাদের তুলে দিল। সিআই সবই দেখছিল। তার চোখে ছিল এক রাশ বিস্ময়। অর্জুন তার দিকে ফিরল। কিছু বলতে চাইছিল, কিন্তু শব্দ আবার আটকে গেল। তখনই হঠাৎ ভিড়ের মধ্যে হুড়োহুড়ি শুরু হলো। সেই গুন্ডাদের সর্দার ছুরি নিয়ে দৌড়ে এলো। খুব হিরো হচ্ছিস তো তুই। সে সরাসরি অর্জুনের ওপর হামলা করল। কিন্তু অর্জুন কিছু বুঝে ওঠার আগেই সিয়া মাঝখানে চলে এলো। ছুরিটা তার কাঁধে গেঁথে গেল। রক্তের ধারা বেরিয়ে এলো। অর্জুন চিৎকার করে উঠল, সিয়া! পুরো বাজার স্তব্ধ হয়ে গেল। সিয়া যন্ত্রণায় কাঁতরে উঠল, কিন্তু বলল, তোমার কিছু হতে দেব না। এ কথা শুনে অর্জুনের আত্মা কেঁপে উঠল। যাকে সে একা ফেলে এসেছিল সে আজকেও তাকেই বাঁচাচ্ছে। অর্জুন পাগলের মতো গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ল।
ঘুষি, লাথি, চিৎকার, পুলিশের সাইরেন, রক্ত, ধুলো সব মিলিয়ে এক ঝড় বয়ে গেল। আর পরের মুহূর্তেই সে সিয়াকে নিজের কোলে তুলে নিল। তার মাথাটা ছিল অর্জুনের বুকে, রক্ত তার শার্ট ভিজিয়ে দিচ্ছিল। সে বারবার বলছিল, কিছু হবে না, আমি আছি তো, আমি আছি। কিন্তু ভেতর থেকে সে নিজেও ভয় পেয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল আজ যদি সিয়া চলে যায় তবে তার জীবনে আর কিছুই বাকি থাকবে না। রাত অনেক গভীর হয়েছিল, কিন্তু শহরের সেই সরকারি হাসপাতাল তখনও জেগেছিল। সাদা টিউবলাইটের তীব্র আলো, দেওয়ালে ওষুধের গন্ধ, স্ট্রেচারের ক্যাচ ক্যাচ আওয়াজ, আর এমার্জেন্সি ওয়ার্ডের বাইরে অস্থিরভাবে পায়চারা করা এক আইপিএস অফিসার। অর্জুনের উর্দি ধুলো আর রক্তে মাখা, চুল উস্কো খুস্কো, চোখ লাল, হাত দুটো তখনও হালকা কাঁপছে। কয়েক ঘন্টা আগে পর্যন্ত সে জেলার সবচেয়ে শক্তিশালী অফিসার ছিল, কিন্তু এই মুহূর্তে সে ছিল শুধু একজন ভীত মানুষ যে ভগবানের সঙ্গে দরদাম করছিল, শুধু ওকে বাঁচিয়ে নাও, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ওকে বাঁচিয়ে নাও। মন বারবার সেই দৃশ্যটাই ফিরিয়ে আনছিল। আর এখন সেই সিয়া অপারেশন থিয়েটারের ভেতরে জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে। বাইরে বেঞ্চে সেই ছোট ছেলেটি বসেছিল, যার চোখ দুটো কেঁদে কেঁদে ফুলে গিয়েছিল। সে বারবার জিজ্ঞেস করছিল, মা, ঠিক হয়ে যাবে তো আঙ্কেল? আঙ্কেল শব্দটা শুনে অর্জুনের বুক ভেঙে গেল। সে বাচ্চাটাকে বুকে জড়িয়ে নিল। তখনই অপারেশন থিয়েটারের লাল আলোটা নিভে গেল। ডাক্তার বাইরে এলেন। অর্জুন তার দিকে এমনভাবে দৌড়ে গেল যেন বিচার শুনতে যাচ্ছে। ডাক্তার, ও কেমন আছে? ডাক্তার মাস্ক সরালেন। বিপদের বাইরে, অনেক রক্ত বেরিয়ে গিয়েছিল, কিন্তু এখন ঠিক হয়ে যাবে। অর্জুনের পায়ে যেন কোনো জোরই রইল না। সে সেখানেই চেয়ারে বসে পড়ল। চোখ থেকে জল নিজে থেকেই বেরিয়ে এলো। দীর্ঘ বছরের জমে থাকা কষ্ট বাইরে চলে এলো। কিছুক্ষণ পর তাকে ভেতরে যেতে দেওয়া হলো। সিয়া বিছানায় শুয়েছিল, ফ্যাকাশে মুখ, হাতে স্যালাইন, কাঁধে ব্যান্ডেজ বাঁধা, কিন্তু শ্বাস চলছিল। এটাই অর্জুনের জন্য সবচেয়ে বড় স্বস্তি। সে ধীরে ধীরে কাছে গিয়ে বসল। প্রথমবার কোনো ভয়, কোনো দ্বিধা ছাড়া সে সিয়ার হাত ধরল। ওটা সেই হাতই ছিল, শুধু অনেকটা দুর্বল। তার আঙুলগুলো কাঁপল। সিয়া ধীরে ধীরে চোখ খুলল। ঝাপসা চোখে তাকে দেখল। চিনতে কয়েক সেকেন্ড সময় লাগল। তারপর এক হালকা হাসি ফুটে উঠল। তুমি এখনও আগের মতোই কাঁদো, বাচ্চাদের মতো। অর্জুন ভেঙে পড়ল। সিয়ার হাতে মাথা রেখে বলল, আমাকে ক্ষমা করে দাও সিয়া। আমি তোমার কথা না শুনেই রায় দিয়ে দিয়েছিলাম। তোমাকে একা ফেলে দিয়েছিলাম। তোমাকে সাজা দিয়েছি, অথচ অপরাধী ছিলাম আমি। রোজ নিজেকে দোষারোপ করেছি, কিন্তু সাহস হয়নি তোমার সামনে আসার। আজ যদি তোমার কিছু হয়ে যেত, আমি আর বেঁচে থাকতাম না। তার গলা বুঝে এলো। সিয়া চুপচাপ শুনতে থাকল। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। অনেক দেরি করে দিলে অর্জুন। অনেক একাকী লড়াই লড়েছি আমি। প্রতি রাতে ভেবেছি তুমি আসবে, তারপর ভাবা ছেড়ে দিয়েছিলাম। এ কথা শুনে অর্জুনের মন আবার ডুবে গেল। সে কাঁপতে কাঁপতে পকেট থেকে সেই পুরনো রূপোর আংটিটা বের করল, যেটা তালাকের পরেও সে আগলে রেখেছিল। আমি আবার কিছু চাইতে এসেছি। এবার সন্দেহ করব না, এবার তোমার কথা শুনব, এবার সাথ ছাড়ব না। তুমি কি আমার সাথে চলবে? আবার কামড়ায় নীরবতা নেমে এলো, শুধু মেশিনের বিপ বিপ আওয়াজ। সিয়ার চোখ অর্জুনের মুখটা পর্যবেক্ষণ করছিল, দেখছিল ওটা কি সত্যি নাকি কোনো মিথ্যে প্রতিশ্রুতি। কয়েক সেকেন্ড যা ঘণ্টার মতো মনে হলো। তারপর সে খুব ধীরে নিজের হাতটা এগিয়ে দিল। একটা শর্তে। অর্জুনের শ্বাস থেমে গেল। কি? আর কখনো এই উর্দিকে আমাদের মাঝখানে আসতে দিও না। আগে স্বামী হও, তারপর অফিসার। অর্জুন হালকা হাসল আর কেঁদেও ফেলল। কথা দিচ্ছি। সে আংটিটা সিয়ার আঙ্গুলে পরিয়ে দিল। সেই পুরনো আংটিটা আবার নিজের জায়গায় ফিরে এলো, যেন সময় এক বৃত্ত সম্পূর্ণ করল। বাইরে জানালা দিয়ে সকালের প্রথম আলো ভেতরে এলো, এক নতুন সূচনার মতো। অর্জুন সেই ছোট ছেলেটিকে ভেতরে ডাকল। আজ থেকে শুধু তোমার মা নয়, আমাদের মা। বাচ্চাটি দৌড়ে সিয়াকে জড়িয়ে ধরল। সিয়া অর্জুনের দিকে তাকালো। সেই দৃষ্টিতে অভিযোগ কম ছিল, আপন ভাব বেশি ছিল। আর সেই মুহূর্তে অর্জুন বুঝতে পারল, জীবন তাকে দ্বিতীয় সুযোগ দিচ্ছে, আর এবার সে একে কিছুতেই হারাতে দেবে না। বাইরে হাসপাতালের গেটে সরকারি গাড়ি দাঁড়িয়েছিল, কিন্তু এবার তাতে বসা মানুষটি আইপিএস অফিসার নয়, একজন স্বামী ছিল যে নিজের স্ত্রীকে চিরকালের জন্য বাড়ি নিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আপনাদের এই গল্পটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। অনুরাধার সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে লিখে অবশ্যই জানাবেন। যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আবার দেখা হবে নতুন ও আকর্ষণীয় কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ।